অর্থি আর চোখে অহনীপের দিকে তাকিয়ে রুটি ছিঁড়ছে। হঠাৎ ওর হাত থেমে যায়। ডাইনিং টেবিলে সবার দিকে চোখ বুলায়। আরিশা মিটমিট করে হাসছে। সিফাত ভ্রু কুঁচকে রুটি চিবুচ্ছে, যেন সে কোনো কারণে খুব বিরক্ত। পাশে বর্ণ হাতে জুসের গ্লাস নিয়ে নীলের দিকে তাকিয়ে চুমুক দিচ্ছে। নীলি কপাল কুঁচকে বর্ণের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। তবে এদের মধ্যে সারা আর অহনীপ একদম স্বাভাবিক। তাহলে পায়ে পা রেখেছে কে? হ্যাঁ, অর্থির পায়ে পা রেখেছে বর্ণ, নীলির পা ভেবে। বর্ণ এবার অর্থির অন্য পায়ে আর এক পা রাখতে অর্থি লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠে বলল। না। অর্থির হঠাৎ এমন চিৎকারে সবাই চমকে যায়। অহনীপ ওর সাথে সাথে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে অর্থিকা? এনি প্রবলেম? অর্থি খুব তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বোঝায়, হ্যাঁ খুব প্রবলেম, অনেক বড় প্রবলেম। কি হয়েছে অর্থি আপু? কে যেন আমার পা। সম্পূর্ণ কথা বলার আগেই বর্ণ শব্দ করে কাশতে লাগলো। আসলে কাশতে লাগলো বললে ভুল হবে। বেচারা জুস মুখে নিয়ে বিষম খেয়েছে, যেটা নাকতালুতে উঠে গেছে। সিফাত বর্ণকে পানি খাইয়ে মাথায় থাপড়াতে লাগলো, আর সারা পিঠে থাপড়াচ্ছে। বর্ণ অনাবরত কাশছে। ইয়ার তোর আবার কি হলো? মনে হয় খুব আমাকে কেউ বকছে। ও শালা, কি কুসংস্কার মার্কা কথা বলিস? ভাইয়া, ওনার মনে হয় যক্ষা রোগে ধরেছে। বর্ণ রাগে চোখে তাকালো নীলির দিকে। অর্থি বোকার মতো তাকিয়ে দেখছে সবকিছু, তবে মাথায় ঢুকছে না কিছুই। হচ্ছেটা কি? অর্থি নিজের পাটার দিকে তাকিয়ে দুয়ে দুয়ে চার মিলিয়ে বড় বড় চোখে বর্ণকে দেখল। তারপর কারো কিছু না বলে এক প্রকার দৌড়ে রুমে এসে পড়ল। অহনীপ বর্ণের দিকে তাকিয়ে বলল, রং নাম্বারে ডায়াল করে এখন যক্ষা রোগী সেজে লাভ নেই। নেক্সট টাইম এমন ভুল করলে তোকে। আর কিছু না বলে অহনীপ কিচেনের দিকে চলে গেল। এদিকে অহনীপের কথা শুনে বর্ণর কাশি আরো বেড়ে গেল। বিয়াদব বেআইনের জন্য মান সম্মান কিছু থাকলো না। এখন আমি অতিকে মুখ দেখাবো কি করে? ও নো। মনে মনে বলেই বর্ণ দৌড় দিল রুমের দিকে। অর্থি অনিমার সাথে ফোনে কথা বলছিল, তখন অহনীপ রুমে প্রবেশ করে দুধ আর ডিম নিয়ে খাটের পাশে টেবিলে খাবার রেখে বিছানায় বসে। অর্থি অহনীপকে দেখে অনিমার থেকে বিদায় নিয়ে ফোন কেটে জড়সড় হয়ে বসে, কিন্তু কিছু বলে না। এগুলো খেয়ে নাও। অর্থি পাশ ফিরে খাবার দেখে অসহায় ফেসে তাকায় অহনীপের দিকে। এভাবে তাকিয়ে কাজ হবে না, তাড়াতাড়ি খেয়ে মেডিসিন নিতে হবে তোমাকে। এখন তো জ্বর নেই। তোমার শরীর দুর্বল, সেজন্য খেতে হবে। আর এত পেট ব্যথা হয় সাথে জ্বর এসে, এটা তো ভালো লক্ষণ নয়। সুস্থ হও, তারপর ডক্টরের কাছে নিয়ে যাব। অহনীপের কথা শুনে অর্থির চোখ আপনা আপনি বড় হয়ে যায়। কি বলছে মানুষটা? কিছু বুঝে গেল নাকি? না না, কিভাবে বুঝবে? দূর, আমিও না। আমি কি বলছি আর কি জানি, এগুলো নিয়ে গবেষণা না করে আগে যা বললাম তাই করো। আমার অফিস আছে, আসছে। বলে অহনীপ উঠে দরজার দিকে পা বাড়ায়। না, করব না। অর্থির চটজলদি কথায় অহনীপ থেমে যায়, পেছন ফিরে তাকায় অর্থির দিকে। কি করবে না? কি আবার? খাবার শেষ করব না। কেন? 1 মাস পার হয়েছে, ফোন দিয়ে একবার খোঁজ নেন না। আবার কাছে থাকলে ঠিকই যত্ন নেন। এই যে এখন এখানে আছি দেখে এত কেয়ার। মুখ গোমরা করে কথাগুলো বলে বিছানার চাদর খুঁড়ছে অর্থি। অহনব চোখ ছোট ছোট করে অর্থিকে দেখছে। অর্থির কথার মধ্যে প্রিয়জনের প্রতি অভিমান স্পষ্ট দেখতে পারছে অহনীপ। সে ফোন দেয়নি, খবর নেয়নি বলে মেয়েটা অভিমানের পাহাড় গড়েছে ভাবতেই অহনীপের ঠোঁটের কোণে সুপ্ত হাসির রেখা ঝলমল করে উঠল। আলতো পায়ে অর্থির কাছে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে বলল, ফোন দিলে খুশি হতে? অর্থি আগের মতো বিছানার চাদর খুঁড়তে খুঁড়তে বলল, দেননি তো। অভিমান করেছে বুঝে? বলে অহনীপের দিকে তাকাতে ভরকে গেল অর্থি। একদম কাছে দাঁড়িয়ে আছে অহনীপ। অর্থি তড়িঘড়ি করে পেছনের দিকে হেলে বলল, না মানে তেমন কিছু না। অহনীপ অর্থির দিকে আরো ঝুঁকে গেল। অর্থির কলিজাটা ধুকধুক করে লাফাচ্ছে।
গলা শুকিয়ে আসছে। শুকনো ডোক গিলে অহনিবের চোখে চোখ রাখলো। নেশা মানুষটার চোখে ভরপুর, নেশা মাতাল করা শরীরের ঘ্রাণ অর্থি পাগল হয়ে যাবে। অহনিব অর্থির অবস্থা দেখে বাঁকা হেসে বিছানায় অর্থির দুপাশে দুহাতে ভর দিয়ে আরও ঝুঁকে গেল। এবার অর্থি মনে মনে আল্লাহ আল্লাহ করছে। অহনিব অর্থির কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো ফু দিয়ে উড়িয়ে দিতেই অর্থির চোখ খিচে বন্ধ করে নেয়। অর্থির কানে ফিসফিস করে বলে, তুমি আমার কথাটা পালন করার দায়িত্ব নাও। বিনিময়ে আমি তোমার অভিমান ভাঙানোর দায়িত্ব নেব সারা জীবনের জন্য। প্রখর রোদ যেন উগরে দিচ্ছে সকল তেজস্ক্রিয় রশ্মি। এই রোদকে উপেক্ষা করে মিনিট 10 হবে রিকশায় বসে আছে অনিমা। চরম বিরক্ত সে। এভাবে বসে থেকে কিছু তো করারও উপায় নেই। ভ্যাবসা গরম আর জ্যাম যেন একে অপরের সাথে যুদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। সে গিয়েছিল এক ফ্রেন্ডের বাসায় নোট সংগ্রহ করতে। ফিরতি পথে এমন বিপদে পড়েছে। রাস্তার জ্যাম তো ছাড়ছেই না, তার সাথে গরম যোগ হয়ে জীবন প্যারাময় করে তুলেছে। রিকশার হুড় তোলা, তারপরও মুখের সামনে এসে রোদ পড়েছে। সেটাই হাত উঁচিয়ে মুখটা আড়াল করার বৃথা চেষ্টা চালাচ্ছে অনিমা। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে পাশ ফিরে তাকে চমকিত হলো। এ সময়ে এখানে আদিলকে দেখে অনিমার মাথা কাজ করা অফ হয়ে গেছে। রিকশা তার স্থান পরিবর্তন করে সামনে এগিয়ে থামতেই অনিমার ধ্যান ভাঙল। অনি, কেমন আছো? অনিমার চোখ মুখ শক্ত হয়ে গেল। অভদ্রের মতো পারমিশন ছাড়া একটা মেয়ে রিকশায় উঠে পাশে বসছেন, মিনিমাম লজ্জাবোধটুকু নেই নাকি আপনার? অনিমার মুখে আপনি সম্বোধনটা মেনে নিতে পারল না, কিন্তু কিছু করারও তো নেই, তাই চুপ থাকাই ভালো মনে করলো। নামুন আমার রিকশা থেকে। প্লিজ অনি, একটু শান্ত হও, তোমার সাথে আমার কথা আছে। আমার নেই। আদিল অনিমার হাতে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, প্লিজ একটু দয়া করো, অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমার সঙ্গে, প্লিজ অনি। অনিমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আদিলের আকুতি ভরা শান্ত কণ্ঠ শুনে, কিন্তু অনিমা শুনবে না কোনো কথা। দাঁতে দাঁত চেপে বলল, লিসেন মিস্টার আদিল, ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের হাত ধরে এমন ন্যাকামি করছেন, সেটা কি আপনার বউ জানে? তুমি বলবো? না, আমি কোনো ভুল বুঝছি না। আপনার কোনো কথা তো দূর, আপনার ছায়া কেউ আমার সহ্য হয় না, কারণ বিশ্বাসঘাতকে আমার অ্যালার্জি আছে। আপনাকে শেষবারের মতো বলছি, নেক্সট টাইম আমার ধারের কাছে আসার চেষ্টাও করবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে। হাতটা ছাটকা মেরে ছাড়িয়ে রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে সামনের দিকে হাঁটা ধরল। এবারও পিছনে তাকালো না। তাকালে হয়তো দেখতে পারত পেছনে ফেলে যাওয়া মানুষটার চোখে অপরাধবোধ ও অনুশোচনার আগুন কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে মানুষটাকে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। নীলি আরিশা সারা শপিং মলে এসেছে, আর ওদের বডিগার্ড হিসেবে এসেছে বর্ণ ও সিফাত। অবশ্য সিফাতকে বর্ণ টেনে হিচড়ে নিয়ে এসেছে, অর্থি আসেনি ওদের সাথে, সে বাসাতেই রয়ে গেছে। অসুস্থ শরীরে বাইরে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে অহনিব। এতে অর্থি মনে মনে ভীষণ খুশি, কারণও আসতে চায়নি। তুই কি বিয়ের মার্কেট করছিস? অবশ্য বিয়ের মার্কেটও এর থেকে কম করে। ভাইয়া, তুই খুব খারাপ। সত্যি বললে সবাই খারাপ। সারা, চলো ওই দিকটাই যাই। হ্যাঁ যাও যাও, পারলে মার্কেটটা উঠিয়ে বাড়ি নিয়ে যাও। এই, আপনার সমস্যা কি বলেন তো? কই, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে কি চাইছেন? বাসা থেকে বের হয়ে মেয়েদের মতো বকবক শুরু করেছেন, আপনার কি মুখ ব্যথা করে না? আপাতত চাইছি বাসায় ফিরতে, আর মুখের কাজে বকবক করা। নীলি বিরক্ত হলো। এই লোক যে জন্মের খাটাস তা নীলি কয়েকদিনের মধ্যে বেশ বুঝতে পেরেছে। এটাও বুঝেছে এর সাথে কথা বলে পারা যাবে না বলে নীলির এখন ঝগড়া করার একটু মুড নেই। সে মার্কেট করতে করতে ক্লান্ত, তাই নরম সুরে বলল, ওকে, আর 30 মিনিট দিন, আমরা এখনই আসছি। বলে চলে গেল। এদিকে বর্ণ ভীষণ অবাক হলো নীলি ওর সাথে ঝগড়া না করে চলে গেল বলে। অর্থি রীতা খানকে বলে কিচেনে এসেছে, উদ্দেশ্য কেক বানানো। নীলি, আরিশা আর অর্থি ভেবে রেখেছে আজ রাতে অর্থির তৈরি করা কেক দিয়ে সারাকে সারপ্রাইজ দেবে। অর্থি কেকটা অনেক ভালো তৈরি করতে পারে,
এখনও সারারা বাসায় ফেরেনি, তাই এখনই কেকটা বানিয়ে রাখার বেস্ট সময় মনে করলো অর্থি। কিচেনের কাজ শেষ করে বের হতে দেখে অহনীপ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। অর্থির পা থেমে যায়। সে অহনীপকে পরখ করছে, তবে সকালের কথা মনে পড়তে গাল দুটো লাল টুকটুকে হয়ে গেল লজ্জায়। অহনীপ ওপরে উঠতে উঠতেই হাঁক ছেড়ে বলল। চুমকি, কফি দিয়ে যা। চুমকি কথা থেকে দৌড়ে এসে বলে। যে ভাইজান অহনে দিতাছি। চুমকি হন্তদন্ত হয়ে কিচেনে প্রবেশ করে। কফির জন্য মগ হাতে নিতেই অর্থি বলে উঠল। চুমকি, কফিটা আমি বানিয়ে দিই, মগটা আমাকে দাও। এ কি কন বৌমণি, আমি থাকতে আপনি কাম করবেন? এইটা ভালো দেখায় না। মামুনি, রান্না করতে পারলে আমি কফি বানাতে পারবো না কেন? দাও তো। এক প্রকার টেনেই মগটা নিল, তারপর কফি বানিয়ে চুমকির হাতে দিয়ে বলল দিয়ে আসতে। চুমকি মুচকি এসে মগ নিয়ে চলে গেল। অর্থি কিচেন থেকে বের হয়ে দেখে একজন ভদ্রমহিলা আর দুজন মেয়ে দাঁড়িয়ে। অপরিচিত মুখ দেখে অর্থি থ মেরে দাঁড়িয়ে ভাবতে লাগলো কে হতে পারে। তখনই ভদ্রমহিলা জোরে বলে ওঠে। বড় ভাবি, ছোট ভাবি, কই তোমরা? মা, ও মা। তৎক্ষণাৎ সায়রা খান, রীতা খান হাসি মুখে এসে দাঁড়ালেন ওনাদের কাছে। কেমন আছেন আপা? এই তো ভালো, তোমরা কেমন আছো? ভালো। মামুনিরা কেমন আছো? আগে থেকে কত শুকিয়ে গেছো। ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, তাই না? ও মামি, এটাকে জিরো ফিগার বলে। আপু, মামির সাথে এভাবে কথা বলছো কেন? সিজিয়ার ছোট বোন সাদিয়া। সায়রা খান একটু থতমত খেলো, তারপরও মুখে হাসি রেখে চুপ থাকলো। আপা, মামুনিদের নিয়ে উপরে যান, ফ্রেশ হয়ে নিন। যাব, আগে বলো মা কোথায়? মা তার রুমে আছে। শিলা বেগম আশেপাশে তাকিয়ে বলল। বাড়ি এত নীরব কেন? সারা ওর ভাইদের সাথে শপিংয়ে গিয়েছে আপা, তাই নীরব লাগছে। রীতা খানের কথা শুনতে শুনতে কিচেনের দিকে তাকাতেই দৃষ্টি শুরু হয় শিলা বেগমের। নিশির ছবি দেখেছেন তিনি, তাই উনি শিওর এটা রায়ানের বউ না। ওই মেয়েটিকে? রীতা খান শিলা বেগমের দৃষ্টি অনুসরণ করে তাকাতে থমকে গেল। একই ভয় সায়রা খানের মুখেও। অর্থি দূরে থাকায় তাদের কোনো কথা কানে আসেনি, তবে মুখের ভাবগতি দেখে বুঝল ওকে দেখে সবার মুখ থমথমে হয়ে গেছে। কারণটা বুঝল না, তাই ওনাদের দিকে এগিয়ে আসতে লাগলো না। ও নিশির বোন। ও, তা এখানে কি করছে? সারা জন্মদিন উপলক্ষে ওরা 3 বোন গতকাল এসেছে আপা। ততক্ষণে অর্থি এসে দাঁড়িয়েছে, সবার উদ্দেশ্যে সালাম দিল। শিলা বেগমও উত্তর দিলেন, কিন্তু শিলা বেগম এর তীক্ষ্ণ দৃষ্টিতে অপ্রস্তুত হয়ে পড়ল সে। মহিলাটির দৃষ্টি অদ্ভুত, কেমন যেন ভয়ঙ্কর লাগলো অর্থির কাছে। অহনীপ ফ্রেশ হয়ে এসে দেখল টি টেবিলে কফি রাখা, সেটা হাতে তুলে অন্য হাতে ফোন নিয়ে কফিতে চুমুক বসালো। আজকের কফিটা একদম অন্যরকম, ভীষণ ভালো লাগলো। কফিটা চুমকি বানায়নি, বেশ বুঝতে পারলো তাহলে বানালো কে। সিজিয়ার আগে গজগজ করছে রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে, আর সাদিয়া বিরক্তি চোখে তা দেখছে। সিজিয়ার রাগের কারণ সে অহনীবের পাশের রুমটাই থাকতে পারেনি, ওখানে অর্থে নিধি থাকে বলে। ওদের অন্য রুমে শিফট হতে বলেছিল, কিন্তু রীতা খান ধানাই পানাই করে বলেছে কাল ওরা চলে গেলে ও রুম খালি হয়ে যাবে, তখন সে থাকতে পারবে। শিলা বেগম ফয়সাল খানের মেজ বোন, লন্ডনে থাকে, 7 বছর হলো। ওনার ছোট মেয়ের এক্সামের জন্য রায়ানের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি। বিড়িতে আসলে একেবারে 2 থেকে 3 মাস নায়র খেয়ে তারপর নিজ সংসারে ফিরে যান। এবার ও তার ব্যতিক্রমও হবে না জেনে পুটলা বেঁধে এসেছেন। রায়ানের বিয়েতে সিজিয়া একাই আসতে চেয়েছিল, কিন্তু শিলা বেগম নারাজ ছিল, তাই আসা হয়নি। ওনার ছেলে সাকিব ওনাদের সাথে এসেছে, তবে এখন সে বিড়ির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। স্বামী জহিরুল ইসলাম কাজের বাহানায় থেকে গেছে লন্ডনে,
সিজিয়া অনিমাদের বয়সী, সাকিব অহনিবের বয়সী, আর সাদিয়া সবার ছোট। সায়রা খান রিতা খানকে একটা আলাদা রুমে টেনে নিয়ে আসে। ভাবি, আপা আসবে সেটা আগে জানতে? না, উনি না বলেই চলে এসেছে এবার। আমার ভয় ভয় করছে ভাবি। এই মহিলা আর তার বড় মেয়ে যদি শুনে অহনিবের বিয়ে হয়েছে, তাহলে কি কাণ্ড যে হবে। রিতা খান চিন্তিত কণ্ঠে বললেন, তুই আমাকে ভয় দেখাস না ছোট। কালকে বাড়িতে পার্টি, মানুষজন আসবে। তার আগে যেন আপা না জানে সেই ব্যবস্থা করতে হবে। এই মহিলা যে চালাক আর যে দুরন্ত, যদি জেনে যায়। আগে বর্ণের বাবা আসুক, ওনার সাথে কথা বলতে হবে। তুই কিচেনে যা, রান্না করতে হবে। আমি একটু পর আসছি। তোমাকে আসতে হবে না, আমি করতে পারবো। তোমার প্রেশার বেড়েছে, তুমি একটু রেস্ট নাও। রিতা খান তার বোনের মতো জায়ের দিকে তাকিয়ে ভাবছে শিলা বেগমের কথা। এই মহিলা খুবই তুরক্ষ বুদ্ধির মানুষ। তার বড় মেয়েকে অহনিবের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অহনিব বিয়ের বিষয়ে নাকচ করায় উনি আগাতে পারেনি। যদি অহনিব বলতো সিজিয়াকে তার পছন্দ নয়, তাহলে যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে সিজিয়াকে অহনিবের ঘাড়ে গুছিয়ে দিত। তা খুব ভালোভাবে জানে রিতা খান। সিজিয়া উশৃঙ্খল টাইপের মেয়ে, তাই রিতা খান ওকে বউ হিসাবে মোটেও পছন্দ করতেন না। অহনিব যখন ওর থেকে বিয়ের সিদ্ধান্ত নিল, তখন উনি ভীষণ খুশি হয়েছিল। অর্থি রুমে বসে আছে, রাত 10টা বাজে। রিতা খান রাতের খাবার রুমে দিয়েছেন, ওকে বলেছে রুম থেকে বের না হতে। অর্থি অবাক হয়েছে রিতা খানের হঠাৎ এমন ব্যবহারে, তবে এ নিয়ে ও মাথা ঘামায়নি বেশি। খাবার টেবিলেই রয়েছে অর্থি, ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের ছোট ছাদটা দেখছে। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে অর্থি পেছন ঘুরে তাকিয়ে দেখে অহনিব দাঁড়িয়ে। কয়েক মিনিটের জন্য ও থমকে যায়। ব্ল্যাক টি শার্ট, অ্যাশ কালারের ট্রাউজার পরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আছে। মারাত্মক সুন্দর লাগছে অহনিবকে। এভাবে চোখ দিয়ে আমার মতো নিষ্পাপ শিশুকে প্রেজেন্ট করছো তুমি? দিস ইজ নট ফেয়ার। অহনিবের কথায় অর্থির ঘোর কাটে, এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে তাকায়। আল্লাহ, কি লজ্জা! এই লোকটা সামনে থাকলে চোখ দুটো না চাইতেও তার দিকে আটকে যায়। অহনিব অর্থির অবস্থা দেখে ঠোঁট টিপে হাসে। অর্থির সেই হাসি দেখে শরীর জ্বলে ওঠে। লোকটা ওকে বিব্রত করে মজা পেয়েছে, তা হাসি দেখেই বোঝা যাচ্ছে। আপনি এখানে এসেছেন কেন? কেন আসতে পারি না? অর্থি রুগ্ন কণ্ঠে বলল। আপনি হাসছেন কেন? কেন, আমাকে হাসতেও মারো নাকি? ঠোঁট টিপে হাসতে হাসতেই বলল। অর্থি ভেতরে রেগে ফেটে যাচ্ছে। কেমন বজ্জাত লোক, সব প্রশ্নের পিঠে প্রশ্ন করছে আর হাসছে। আরে ভাই, একটু দেখছি না হয় তাই কি হয়েছে? এভাবে লজ্জা দেওয়ার কি আছে? ভালো লাগে না আর, দেখবো না, তাকাবোই না ওনার দিকে। অর্থিকা, তুই মনে মনে খুব জোরে কথা বলো। অর্থি বিষম খেলো, কাশতে কাশতে বলল। মানে? সব শুনে নিয়েছি, এখন রুমে আসো। বলে অহনিব ভেতরে চলে গেল। অর্থি ঠাই দাঁড়িয়ে রইল। দিন যাচ্ছে আর অহনিবের নতুন নতুন রূপ দেখছে অর্থি। রুমে এসে দেখে বিছানায় কয়েকটা শপিং ব্যাগ রাখা। অহনিব সোফায় বসে আছে। ওগুলো তোমার। শপিং ব্যাগ ইশারা করে। কি এগুলো? তুই নিজেই দেখে নাও। অর্থি ব্যাগগুলো হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। একটা মেরুন রঙের শাড়ি আর কিছু 3 পিস। অর্থি অবাক হয়ে অহনিবের দিকে তাকালো। এগুলো আমার? ফোন স্ক্রল করতে করতে বলল। কিন্তু এগুলো আমার লাগবে না। তাহলে কি ফিরিয়ে দিতে চাইছো? অহনিবের হঠাৎ গম্ভীর কণ্ঠ শুনে অর্থি ঘাবড়ে গেল। না, আসলে এতগুলো থ্রি। অর্থিকে থামিয়ে অহনিব বলল। শাড়িটা কাল পার্টিতে পরবে আর ড্রেসগুলো ভালো লেগেছে তাই নিয়ে এসছি। এখন খাবার খেয়ে শুয়ে পড়ো। বলে অহনিব চলে গেল রুম থেকে। অর্থি হতভম্ব হয়ে গেছে অহনিবের মুড পরিবর্তন হওয়ায়। এই ভালো এই খারাপ। অর্থি দীর্ঘশ্বাস ফেলে খেতে বসলো।
সিজিয়া অহনীপকে অর্থির রুম থেকে বের হতে দেখে বেশ অবাক হলো। এত রাতে একটা মেয়ের রুমে অহনীপ কি করছিল ভেবে পাচ্ছে না। এদিকে ও এসেছে সেই বিকালে, অথচ অহনীপ একবার কথা তো দূরে থাক, খোঁজ পর্যন্ত নেয়নি। সিজিয়া একবার ভাবলো অহনীপের রুমে যাবে, পরক্ষণে সিদ্ধান্ত নিল যাবে না। তার আম্মু বলেছে কাল পার্টিতে অহনীপ আর তার এঙ্গেজমেন্টের আবদার করবে। শিলা বেগম মেয়েকে কথা দিয়েছে এবার অহনীপের সাথে সিজিয়ার বিয়ে দিয়ে তবেই লন্ডনে ব্যাক করবেন তিনি। খান ম্যানশনে এক প্রকার হইচই পড়ে গেছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। হইচই করছে সারা, নীলি, আরিশা। রাতে সারাকে অর্থী, নীলি, আরিশা মিলে যে সারপ্রাইজ দিয়েছে সেটা নিয়ে মূলত আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে নতুন সদস্য সাদিয়া। সাদিয়াকে সব কিছু বলেছে ওরা। সাদিয়া কাঁদো কাঁদো মুখে শুনছে আর আফসোস করছে সে রাতে ঘুমের ঠেলায় এত সুন্দর একটা মোমেন্ট মিস করেছে। সাদিয়ার সাথে নীলিদের রাতে ডিনার টেবিলে ভাব হয়েছে। দুপুর টাইম এখন। অর্থী ড্রয়িং রুমে সোফায় বসে হিসাব করতে ব্যস্ত। রীতা খান বাজারের লিস্ট নিয়ে বর্ণকে খুঁজছিল হিসাব করার জন্য, কিন্তু বর্ণ তো লাপাত্তা, তাই অর্থী সাহায্য করতে এগিয়ে এসেছে। রীতা খান বলছে রুমে গিয়ে হিসাবটা করতে, কিন্তু অর্থীর ভালো লাগছে না রুমে, তাই কিছু সময় চেয়ে ড্রয়িং রুমেই বসেছে। অর্থী ভেবেই পাচ্ছে না রীতা খান তাকে আড়াল করার চেষ্টা করছে কেন। ছেলেরা কেউ বাসায় নেই, সবাই অফিসে, তবে সবাই দুপুরে চলে আসবে আজ। অর্থী হিসাব করতে ব্যস্ত তখন ড্রয়িং রুমে প্রবেশ করে শিলা বেগম আর তার ফ্রেন্ড তানজু বেগম। শিলা এসেছে বলে দেখা করতে চলে এসেছে তিনি। অর্থীর বিপরীত সোফায় বসে তারা গল্পে মশগুল হয়ে পড়ল। অর্থী হিসাব শেষ করে কিচেনে গেল রীতা খানকে লিস্ট দিতে। সেখানে গিয়ে বায়না ধরল রীতা খানকে রান্নায় হেল্প করবে। রীতা খান প্রথমে না করলেও পরে কিছু একটা ভেবে হ্যাঁ বলে দিল। সুন্দর হাসি খুশি গল্প করে দুজন কাজ করছে, এগুলো শিলা বেগম আর তানজু বেগম দেখছে। কিচেন খোলামেলা হওয়ায় দেখতে তাদের অসুবিধা হচ্ছে না। শিলা বেগম শুরু দৃষ্টিতে তাকিয়ে আছে আর তানজু বেগম মুগ্ধ হয়ে দেখছে অর্থীকে। মেয়েটা কে রে? আগে তো দেখিনি তোদের এখানে। ভাবি বলেছিল রায়ানের শালি, নতুন বউ নিশির ভোর। মেয়েটা বেশ মিষ্টি দেখতে। তানজু বেগমের কথায় শিলা বেগম সন্দেহ চোখে বলেন, তোর মনে কি চলছে? তানজু বেগম মুচকি হেসে বললেন, তুই যা ভাবছিস তাই। প্রায় ঘন্টাখানিক পর অর্থী আবার নিচে এসেছে। নীলি, আরিশা কাউকে সে দেখছে না। কোথায় গেল ওকে এভাবে একা রেখে? ওদের খোঁজেই তার নিচে আসা। এসে দেখে শিলা বেগম এখনও তার ফ্রেন্ডের সাথে গল্প করছে। ওনাদের সাথে সায়রা খানও আছে। অর্থী সায়রা খানকে জিজ্ঞেস করলো নীলিরা কোথায়। উনি জানালেন ওরা সবাই ছাদে আছে। অর্থী এটা শুনে নিজেও হাঁটা দিল ছাদে যাবে বলে, তখন তানজু বেগম ডেকে উঠল, শোনো মা। অর্থী পেছন ফিরে তাকিয়ে বলল, জি আন্টি। তোমার নাম কি? অর্থী। পুরো নাম? অর্থিকা মেহজাবিন। কিসে পড়াশোনা করো? অনার্স ফার্স্ট ইয়ার। তোমার আব্বু আম্মু আজকে পার্টিতে আসবে তো? হ্যাঁ আসবে। কেন আন্টি, কোনো দরকার তাদের? হ্যাঁ, খুব দরকার। সায়রা খানের দিকে তাকিয়ে তানজু বেগম বললেন, ভাবি, আপনার বৌমার এই ছোট বোনটাকে খুব পছন্দ হয়েছে। ভাবছি আমার ছেলে তাইমানের জন্য ওর হাত চাইবো। তানজু বেগমের কথায় অর্থী সহ সায়রা খানের মনের মধ্যে ছোটখাটো একটা বোম ব্লাস্ট হলো। সায়রা খান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজু বেগমের দিকে। তার মানে এই জন্যই উনি আমার থেকে নিশির ছোট বোনের খোঁজ নিচ্ছিল? হায় আল্লাহ, এই মহিলাকে কে বলেছে অর্থী নিশির ছোট বোন? এখন কি করি আমি? এমা, এভাবে কি দেখেন ভাবি? আমি সত্যিও কি আমার ছেলে বউ করতে চাই। মেয়েটা ভারী মিষ্টি, দেখেই বোঝা যায় কত শান্তশিষ্ট। আসলে ভাবিও। সায়রা খানকে থামিয়ে শিলা বেগম বলল, ছোট ভাবি, এত ঘাবড়াচ্ছ কেন? আমার বান্ধবী যেমন ভালো, বান্ধবীর ছেলেও তেমন ভালো। তাছাড়া ভালো চাকরি করে, এই মেয়ের জন্য ভালোই হবে। ওর থেকে উদ্দেশ্য করে বলে,
হ্যাঁ ভাবি, শিলা ঠিক বলছে। আর তাছাড়া আমার ছেলেও বা দেখতে কম কিসে, একেবারে রাজপুত্র। আপনার বিয়াই আমার ছেলেকে দেখলেই এক কথায় রাজি হয়ে যাবে মেয়ে দিতে। তানজু বেগম অর্থির হাতে ধরে টেনে নিজের পাশে বসালেন। কি করি বলো তো মা, এই প্রথম তোমাকে দেখলাম, এখন তোমাকে কিছু না দিলে খারাপ দেখায়, সাথে কিছু আনিও নেই যে তোমাকে দিব। আসলে ভাবিনি তো এভাবে ছেলের বউ খুঁজে পাবো। অর্থি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, কি বলবে ও। বাড়ির বউকে বিয়ের প্রস্তাব, তাও শ্বশুর বাড়িতে শাশুড়ির সামনে। হ্যাঁ, ওই তো রীতা খান দাঁড়িয়ে দেখছে অর্থিকে। এ কি যুগ আসলো! রীতা খান কিচেনের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছে, এগিয়ে আসার সাহস পাচ্ছে না। এদিকে তানজু বেগম ছেলের বউকে টাকা দিতে চান না, তাই শেষমেশ নিজ হাতের একটা গোল্ড রিং খুলে হাতে নিলেন। মন খারাপ করো না মা, এই রিং ছাড়া এখন আর কিছু দেওয়ার মতো নেই, তবে কথা দিচ্ছি তোমাকে সোনায় মুড়িয়ে আমার বাড়িতে তুলবো। বলেই অর্থের হাত ধরল রিং পরানোর জন্য। অর্থি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। মাত্র দেখা মাত্রই কথা, আর এখনই রিং পরাতে উঠে পড়ে লেগেছে ছেলের বউ করার জন্য। অর্থি ভাবছে কিছু করতে হবে, এভাবে হাদার মতো বসে থাকলে চলবে না। তার শ্বশুরবাড়ি বয়ে এসে অন্য মহিলা তার ছেলের বউ করতে চাইবে, এটা হতে পারে না। অর্থি নিজেকে শান্ত করে অবাকের বিস্ময় কাটিয়ে হাত টান দিয়ে তানজু বেগমের থেকে ছাড়িয়ে বলল, না, এটা হতে পারে না। কেন মা, ফ্যামিলির জন্য ভয় পাচ্ছ? তোমার বাবা মা কি বলবে তাই ভাবছো? সমস্যা নেই, আমি তাদের সাথে কথা বলবো। ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নেই, তবে আমাকে নিয়ে সমস্যা আছে। মানে? আমি বিবাহিত। এবার চরম আশ্চর্য হলো তানজু বেগমের সাথে শিলা বেগমও। কি বলছো? তাহলে সারা ভেবে যে বললো তোমার বিয়ে হয়নি? ভাবি, আপনি ভুল বুঝেছেন। অর্থী নিশির চাচাতো বোন, আর নিশির আপন বোন নীলি, সেও এসেছে এখানে আপনার কথা শুনে। আমি ভেবেছিলাম আপনি নীলির কথা বলছেন। শিলা বেগম বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে অর্থির দিকে। কেন জানি অর্থিকে নিয়ে এক ঝাঁক সন্দেহ গেঁথে বসেছে তার মনে। তিনি অর্থিকে বললেন, তোমার হাজবেন্ডের নাম কি? এবার সায়রা বেগমের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল, ভয়ে হাত পা কাঁপছে। এই জন্যই রীতা খান অর্থিকে আড়াল করে রাখছিল শিলা বেগমের থেকে। এই মহিলা ঠিক কিছু একটা সন্দেহ করেছে, তাই এমন জেকে বসেছে। অর্থি উত্তর দিচ্ছে না দেখে আরও বলল, এই মেয়ে, তোমার হাজবেন্ডের নাম বলো। অর্থি শিলা বেগমের তুরক্ষ কণ্ঠ শুনে কেঁপে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতেই সিঁড়ির দিক থেকে ভেসে আসলো কোনো পুরুষের গম্ভীর কণ্ঠ। Her husband's name is Afroz Hanif Khan and her full name is Mrs. Afroz Orthika Khan. বিদ্যুতের ন্যায় ঝটকা খেল শিলা বেগম। অহনীপ বিয়ে করেছে। এদিকে অর্থিসহ সবাই সিঁড়ির দিকে তাকিয়ে। অহনীপ নেমে আসছে সিঁড়ি বেয়ে। কথায় এতটাই মনোযোগী ছিল সবাই যে অহনীপের ওপর থেকে সব দেখছে এবং শুনছে তা কেউই খেয়াল করেনি। অহনীপ চুপ ছিল অর্থির জন্য। সে দেখতে চাইছিল অর্থি কি করে। অহনীপ প্রায় 2 ঘন্টার কাছাকাছি বাসায় ফিরেছে। সবাই কাজে ব্যস্ত থাকায় অহনীপকে বাসায় ঢুকতে দেখেনি। কিছুক্ষণ আগে সে কফির উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে নিচে তাকাতেই বিষয়টা নজরে পড়ে। অহনীপ এসে শিলা বেগমের বিপরীত সোফায় বসে পকেট থেকে ফোন বের করে টিপতে টিপতে সাবলীল ভাষায় বলল, ওর থেকে মেহজাবিনের একমাত্র স্বামীকে 2 মাত্র বানাতে উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু দুর্দান্ত খারাপ আইডিয়া। আউনিফ খানের সতী নাতে চাইছেন, ভেরি ব্যাড। মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো ড্রয়িং রুমে সবাই উপস্থিত হলো। লাঠি ভর দিয়ে রেহানা খানও এসে অহনীপের পাশে বসলেন। শিলা বেগমের চোখে ক্রোধের আগুন জ্বলছে। অহনীপ, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? অহনীপ স্বাভাবিকভাবেই বলল, কেন, আমি কি আপনার মেন্টাল মনে হয়? রাগে ফুঁসতে ফুঁসতে শিলা বেগম গর্জে উঠে অহনীপ বলে। ওনার চিৎকারে উপস্থিত সবাই আর এক দফা কেঁপে উঠল, অহনীপ বাদে। সিজিয়া ছলছল নয়নে অহনীপের সামনে এসে বলে, অহনীপ, তুমি আমার সাথে এটা করতে পারো না। অহনীপ সিজিয়ার কথায় কান দেয় না। সে অর্থির দিকে তাকিয়ে দেখে অর্থি অবাক চোখে সিজিয়াকে দেখছে। হয়তো বোঝার চেষ্টা করছে সিজিয়া কি বলতে চাইছে। অর্থিকা? অহনীপের গম্ভীর কণ্ঠ শুনে সিজিয়ার থেকে চোখ সরিয়ে অহনীপের দিকে চায়।
আমার জন্য এক মগ কফি নিয়ে আসো, উইদাউট সুগার। অর্থি আবার অবাক হলো। কিরে ভাই, আজ আমার অবাক দিবস নাকি নাকি এই বাসাটাই অবাক বাসা? এখানে আসার পর থেকে প্রতিনিয়ত অবাক হতেই আছি। এই যে এখন এখানে এতগুলো মানুষ উপস্থিত, সবার মুখে ভয় বিস্ময়ের ছাপ স্পষ্ট। আর উনি এখন কফি খেতে চাইছে, তাও আবার আমাকে বানাতে বলছে, কিন্তু কেন? অর্থির ভাবনার সুতা ছিঁড়ে সায়রা খানের ডাকে। অর্থি, কি হলো তোমার? কিছু না, যাচ্ছি এক্ষুনি। না, ও কোথাও যাবে না। এই মেয়ে, অহনিবের সাথে তোমার কি সম্পর্ক বলো? শিলা বেগম তেড়ে গেল অর্থির দিকে। অর্থির ভয়ে দুকদম পিছালো। তখন অহনীব রেহানা খানকে বলল, হ্যাঁ না, তোমার মেয়েকে সামনে আগাতে না করো। অর্ধেকের দিকে আর এক পেয়ে গেলে খুব খারাপ হবে। অহনীবের শীতল হুমকিতে শিলা বেগম থেমে যায়। অহনীব এবার ছোট ছোট চোখ করে অর্থের দিকে তাকায়। চোখ দুটো যেন অর্থিকে বলছে, বেয়াদ্দপ মেয়ে স্বামীর কথা শোনে না। অর্থি চোখের ভাষা বুঝে আর কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালো কিচেনে। এবার অহনীব ফোন পকেটে রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল, মিস সেজিয়া, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল না, যে আমার বিয়ের খবর পেয়ে এখন আমার দিকে আঙুল তুলছ। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি অহনীপ। তুমি বাসো, আমি তো বাসি না। তাহলে কাকে বাসো? ওই মেয়েকে? খ্যাত গাইয়া একটা মেয়ে, ও তোমার যোগ্যই না। মুহূর্তেই অহনীবের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো হয়ে উঠল লাল। সিজিয়া ভয় পেয়ে গেল অহনীবের এহেন রূপে। ভালো না বাসলে অবশ্যই বিয়ে করতাম না। আর তুমি ওকে খেত গাইয়ে বলছো? তুমি নিজেই তো তার যোগ্য না। সিজিয়া রাগে ফুঁসে উঠল। তুমি আমার সাথে ওই মেয়ের তুলনা করছো? নো, নেভার। তোমার সাথে অর্ধিকাকে তুলনা করে ওই সুন্দর নিষ্পাপ ব্যক্তিত্বকে আমি অপমান করতে চাই না। শিলা বেগম কুমিরের কান্না করতে করতে ফয়সাল খানের কাছে গিয়ে তার হাত ধরে বলল, ভাইজান, অহনিপ বিয়ে করলো, আমাকে একবারও বললে না? তুমি না বলেছিলে আমার সিজিয়ার সাথে অহনিপকে বিয়ে দিবে? এমন কেন করলে ভাইজান? ফয়সাল খান বিপাকে পড়ে গেলেন, কি বলবে বুঝতে পারছেন না। আমাকে এভাবে পর করে দিতে পারলে ভাইজান? আমার মেয়ের কথা একবারও ভাবলে না? শিলা, বোঝার চেষ্টা কর। অহনিবের ইচ্ছার বিরুদ্ধে এ বিয়ে হলে তোর মেয়ে কখনোই ভালো থাকতো না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যেত? কিছুই ঠিক হতো না। আমি আমার ছেলেকে ভালোভাবে চিনি। শিলা বেগম বুঝতে পারল তার ভাইয়ের কাছে এখন কান্নাকাটি করে লাভ নেই, তাই আর কথা বাড়ালো না। অর্থি কফি আনলে সেটা নিয়ে অহনীপ নিজ রুমে চলে যায়। কিচেন থেকে অর্থি এদিকে নজর রেখেছিল, কিন্তু কিছু শুনতে পায়নি ভালো মতো। সে সিজিয়ার কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। তখন রেহানা খান বললেন, ও আমার আফুর বউ, এইদিকে আয়, আমার ঘরে নিয়ে যা। পা ব্যথা বাড়ছে, নিচু সোফায় বইয়া উঠবার পারি না। আপুর বউ কথাটা সিজিয়ার কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগলো। নিজের নানিকেও তার কাছে শত্রু মনে হলো। রাগে ফুঁসতে ফুঁসতে সেও রুমে চলে গেল। তখন রীতা খান বললেন, অনেক হয়েছে, যা এখন সবাই গিয়ে গোসল করে নে। খান ম্যানশনে অতিথিদের যাওয়া আসা শুরু হয়েছে। বার্থডে পার্টির জমজমাট হয়ে উঠেছে, তবে তাদের মাঝে এখনও বার্থডে গার্ল উপস্থিত হতে পারেনি। সে সাজুগুজুতে ব্যস্ত। অবশ্য শুধু সে না, বাড়ির প্রত্যেকটা মেয়ে এখন সাজুগুজু করায় ব্যস্ত আছে। অর্থি অহনীবের দেওয়া শাড়িটি পরে আয়নায় নিজেকে দেখছে। অহনীবের দেওয়া প্রথম উপহার। মনে এক অদ্ভুত ভালো লাগার ছেয়ে গেছে। দিন দিন মানুষটার সাথে অর্থি নিবিড়ভাবে জড়িয়ে যাচ্ছে। অর্থির ভাবনার মাঝে দরজায় টোকা পড়ল। শুনতে পেল নীলি চেঁচিয়ে বলছে অর্থিকে নিচে আসতে। ওদের হয়ে গেছে। অর্থি ফোন আর পার্স নিয়ে রুম থেকে বের হলো, কিন্তু সামনে যাওয়া হলো না তার। সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। অহনীব নিচ থেকে রুমে আসছিল। অর্থির দরজার দিকে তাকাতেই অহনীবের হার্টবিট মিস হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অর্থিকে। তার সামনে যেন রূপের রানী দাঁড়িয়ে আছে। মেরুন কালারের গোল্ডেন পাড়ের শাড়ি, ফর্সা শরীরে মেরুন কালারটা একদম ফুটে উঠেছে।
হাতে ওল্ড ফ্যাশনের দুটো বালা, নাকে ছোট নাকফুল, একটু পর পর আলো লাগলে নাকফুলটা চিকচিক করে উঠছে। গলায় ছোট পেন্ডেন্ট, চুলগুলো খোপা করে তাতে দুটো কাঠগোলাপ গোজা, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে ওর থেকে। একদম নতুন বউ। অহনিমের নিঃশ্বাস আটকে আসছে। সে অনুভব করলো তার গরম লাগছে। বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো ও। অর্থী অহনিবের হঠাৎ এমন পরিবর্তনে ঘাবড়ে গেল। দ্রুত অহনিবের কাছে এসে বলল, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? অহনিব ওর থেকে ওর কাছে আসতে দেখে একটু পেছনে সরে গেল। দূরে থাকো অর্থিকা, কাছে এসো না প্লিজ। অর্থী এবার ভয় পেয়ে গেল অহনিবকে এভাবে কথা বলতে দেখে। কাঁদো কাঁদো মুখে সেখানেই দাঁড়িয়ে বলল, এমন করছেন কেন বলুন না, আপনার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? অহনিব অর্থীর ভয় পাওয়াটা বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলো। তখন আবার নীলি আসলো অর্থীকে ডাকতে। ওদিকে বর্ণ আর সিফাত ও রুম থেকে বের হয়ে আসছে নিচে যাবে বলে, কিন্তু পাশে অহনিবদের দাঁড়িয়ে থাকতে দেখে ওদের কাছে আসলো। অথি নিচে চল, স্যার ডাকছে। দেখ না, ওনার কি যেন হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। অর্থীর কথায় বর্ণ ছুটে এসে অহনিবকে বলল, ভাই তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নো, আই এম ফাইন, তোরা নিচে যা। অথি যে বললো। বর্ণ বললাম না আমি ঠিক আছে। বর্ণ দমে গেল অহনিব অর্থের দিকে তাকিয়ে। এই মেয়ে এভাবে নিচে গেল তো সর্বনাশ। সাধারণভাবে দেখে ছেলের মা পাগল হয়ে রিং পরাতে উতলা হয়ে পড়েছিল ছেলে বউ করার জন্য, আর এই সাজে ছেলেরা দেখলে তো ডিরেক্ট উঠিয়ে নিয়ে যাবে। যদিও বউ বউ লাগছে তবুও রিস্ক নেওয়া যাবে না। অর্থীকে নিয়ে এক বিন্দু রিস্ক নিতে রাজি নয় অহনিব। নীলি অর্থীর হাত চেপে ধরল নিচে যাওয়ার জন্য। তখনই অহনিব গম্ভীর মুখে বলল, অর্থিকা শাড়ি চেঞ্জ করে যাও। অর্থীর তরাক অহনিবের দিকে তাকালো। শাড়ি পাল্টাতে বলছে কেন? আমাকে কি সুন্দর লাগছে না এই শাড়িতে? অর্থীর মন খারাপ হয়ে গেল। এই প্রথম অর্থী কারোর জন্য এত মনোযোগ দিয়ে সেজেছে, আর তাকে কিনা সুন্দর লাগছে না। অর্থের দিকে চোখ বুলিয়ে নীলি বলল, কেন ভাইয়া, শাড়িতে সমস্যা কি? আপনি জানেন ওকে তো আগে মেরে ধরেও শাড়ি পরানো যেত না, আর আজ নিজেই ইচ্ছাকৃতভাবে শাড়ি পরেছে। সমস্যা আছে অর্থিকা, যাও চেঞ্জ করে এসো। তখন অর্থী রুম থেকে রেহানা খান বের হয়ে এসে বলে, কেন আপু, ও শাড়ি পাল্টাইব কেন? কত কষ্ট কইরা এই বয়সে আইসা তোমার বউরে সাজাইয়া দিছি, আর তুমি সেই সাজ নষ্ট করতে কইতাছ? অর্থীর পরা গহনাগুলো রেহানা খানের দেওয়া। শুধু দেওয়া নয়, তিনি নিজ হাতে পরিয়ে দিয়েছে অর্থীকে। তুমি বুঝবে না। আমারে বুঝাও, তাহলে বুঝুম। তখন বর্ণ ফোরন কেটে বলে, সুইট হার্ট, বোঝো না এত সুন্দর করে সেজে গেলে যদি কোনো ছেলে নজর দেয় অথির দিকে? তাছাড়া দুপুরের ঘটনা ভুলে গেলে নাকি? অহনিব বর্ণের দিকে রাগে চোখে তাকালো। বর্ণ সেদিকে পাত্তা দিল না। রেহানা খান এবার আদেশ রূপে বলল, আফু, এই যদি কারণ হয় তাহলে ওরে তো আরও পাল্টাইতে দিব না। আমারে না কইয়া বিয়া করছো, এখন তোমার বউরে অন্য কেউ ভাগা নিলে আমি নাগিনদাজ দিমু। রেহানা খানের কথা শুনে নীলের মুখ হা হয়ে গেল। মুরব্বী বলে কি? অহনিব অসহায় ফেস করে নিজ রুমে চলে গেল। আর অর্থী সে তো লজ্জা পাচ্ছে, আবার মনও খারাপ লাগছে। তার ধারণা তাকে সুন্দর লাগছে না, তাই অহনিব চেঞ্জ করতে বলেছে। শাড়ি পাল্টে ফেলতো শুধু রেহানা খানের জন্য এভাবেই নিচে আসতে হলো তাকে। শিলা বেগম রুমে অনাব্রত পায়চারি করছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এতদিনের সাজানো প্ল্যান এক মুহূর্ত এভাবে ভেঙে যাবে ভাবতেই পারেনি তিনি। কিন্তু হঠাৎ বিয়েটা কিভাবে হলো, আর বিয়ে হয়েছে যখন ওরা আলাদা রুমে থাকে কেন? এসব চিন্তার বিষয়। সব কিছু জানতে হলে আগে বিয়ে সম্পর্কে জানতে হবে, কিন্তু কে বলবে? এ বাড়িতে কারোর সঙ্গে তেমন ভালো সম্পর্ক নেই শিলা বেগমের, আর তাই কেউ বিয়ে সম্পর্কে সঠিক তথ্য দিবে না। বিড়বিড় করতে করতে হঠাৎ মাথায় কারো নাম আসলো। শিলা বেগম বাঁকা হাসলো, যেন তার মুরগিকে পেয়ে গেছে, আর এই মুরগি থেকে সব কিছু জানতে পারবে।
সিজিয়া অর্থির এই সাজ মেনে নিতে পারছে না। ওর ইচ্ছে করছে এখনই অর্থির গা থেকে গহনাগুলো খুলে নিতে। লাল চোখ নিয়ে অর্থির দিকে তাকিয়ে রাগ দামানোর মিথ্যা প্রয়াস করছে। গোল বৈঠক বসেছে। অর্থি, নীলি, আরিশা, অনিমা, নিশি, সারা, সাদিয়া, বর্ণ, সিফাত, রায়ান, অনেক সবাই গোল করে বসে আছে। বাড়িতে চলছে এক পার্টি আর তাদের মধ্যে চলছে আরেক পার্টি। নীলি বর্ণ একটু পরপর ঝগড়া করছে। আরিশা সুযোগ পেলে সিফাতকে চোখ দিয়ে গিলে খাচ্ছে আর সিফাতকে এড়িয়ে চলেছে। সবার হাসি খুশি খুনসুটির মধ্যেও অর্থি নীরব দর্শক। সে অহনিবের কথা ভাবছে, মন ভার করে সবার কথাই হাঁ হুঁ করছে শুধু। শেষে অর্থি আর থাকতে না পেরে ওদের থেকে বিদায় নিয়ে উপরে চলে আসে। এদিকে অর্থিকে একা পাওয়ার অপেক্ষায় ছিল কেউ। যখনই দেখলো অর্থি তার রুমে যাচ্ছে, কাল বিলম্ব না করে সেও পিছু নিল। অর্থির ক্লান্ত হয়ে খোপা থেকে ফুল খুলছে। দরজা লক করার শব্দ পেয়ে পেছন ফিরে তাকাতে লাইট অফ হয়ে সারা রুমে অন্ধকার হয়ে গেল। অর্থের বুকের মধ্যে ধক করে উঠল অজানা ভয়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে কে কে- কে এসেছেন রুমে? অর্থি হন্তদন্ত হয়ে সামনে এগুতেই কেউ অর্থিকে টেনে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। অর্থি প্রচণ্ড ভয়ে ঠক ঠক কাঁপছে। অর্থির সামনে পুরুষ অবয় দাঁড়িয়ে তা বুঝতে পেরেছে, কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার শক্তিটুকু সে পাচ্ছে না। মনে হচ্ছে ভয়ে সে এখনই জ্ঞান হারাবে। হঠাৎ কানে ভেসে আসলো মৃদু কণ্ঠ। অর্থিকা, অর্থিকা, ইটস মি, অহনিফ। অহনিব কথাটা বলার সঙ্গে সঙ্গে অর্থিওকে ঝাপটে ধরল। অহনিব এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের বাঁ পাশটা ধুকধুক করছে, শরীর হিম ধরে আসছে। অর্থি এমনভাবে ঝাপটে ধরেছে যেন অহনিবের মধ্যে ঢুকে যাবে, আর এই আলিঙ্গনটাই অহনিবের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। অর্থি ওভাবেই অহনিবকে জড়িয়ে ধরে বলল, প্লিজ লাইট জ্বালিয়ে দিন, আমার খুব ভয় করছে। অহনিব লাইট জ্বালিয়ে দিল, তবে ড্রিম লাইট। সারা ঘরময় ছড়িয়ে পড়ল সবুজ আলো। অর্থি তখনও ভয়ে ঠক ঠক কাঁপছে, কিন্তু একটা সময় অহনিবের বক্ষস্থলের শব্দের কাছে তার ভয় ফিকে হয়ে গেল। সে এখন কান পেতে শব্দ অনুভব করছে মন দিয়ে। হঠাৎ পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি বলে মনে করল অহনিবের বক্ষস্থলের শব্দকে। অহনিব এখনও অর্থিকে দু হাতে জড়িয়ে ধরেনি। সে নির্বিকারভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে, হয়তো নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা। এই মেয়েটা কাছে থাকলে একটু ছুঁয়ে দিলে অহনিব অস্থির হয়ে পড়ে। সেটা কি সে জানে না? কত কষ্টে অহনিব নিজেকে সামলিয়ে রাখে। তা কি এই মেয়ে বুঝে? না, বুঝে না। বুঝলে হয়তো অহনিবকে কষ্টে রাখত না, এত প্যারা দিত না। অর্থিকা, তোর এখনো ভয় করছে? অর্থি নিজের অবস্থান টের পেতেই দ্রুত সরে আসলো অহনিবকে ছেড়ে, কিন্তু বেশি দূরে যেতে পারল না, কারণ পেছনে দেয়াল আর ও দেয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। না, আসলে হঠাৎ। অহনিব থামিয়ে দিয়ে বলল, ব্যাপার না, আমি ইচ্ছে করে তোমাকে ভয় দেখিয়েছি। অর্থি অহনিবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কেমন বজ্জাত লোক, ইচ্ছে করে ভয় দেখালো আমাকে। যদি আমার এই ছোট্ট হাড় ফেটে যেত তখন কি হতো? কি আর হতো? আর একটা বিয়ে করে নিতাম, তারপর বউয়ের আদর খেতাম। অর্থির মুখ কান হাঁ হয়ে গেল। মনে মনে কথা বললাম, উনি শুনল কিভাবে? কালকে বলেছে তুমি মনে মনে অনেক জোরে কথা বলো। সেটা আমি কেন, সবাই শুনতে পাবে। তাছাড়া তোমার মুখের ভঙ্গি দেখলেই মানুষ বুঝে যাবে তুমি কি ভাবছো। অর্থি অহনিবের ওসব কথায় কান না দিয়ে অহনিবকে বলল, আপনি আরেকটা বিয়ে করবেন? বউ আদর না করলে তো আর একটা বিয়ে করতেই হবে, তাই না? অর্থির মুখটা চুপসে এতটুকু হয়ে গেল। অহনিব অর্থির মন খারাপকে পাত্তা না দিয়ে ওকে দেখতে ব্যস্ত হলো। সবুজ আলোতে অর্থিকে আরও মোহনীয় লাগছে। নাকফুলটা খুব মানিয়েছে অর্থিকে। ওটার জন্য সবুজ আলোয় মুখটা জলমল করছে। অহনিব একটু এগিয়ে গিয়ে অর্থির কাছে ঝুঁকে বলল, আর কখনো আমার সামনে শাড়ি পরবে না। অর্থি অবাক হয়ে প্রশ্ন করল, কেন? অহনিব নিঃশব্দ কণ্ঠে বলল, তোমার এই শাড়ির প্রতিটা ভাঁজকে আমার হিংসা হয়, যেন আমাকে বিদ্রুপ করে বলে তোর প্রেয়সীর সুবাস আমি গায়ে মাখছি, চোখে কাজল দিবে না, এই কাজলকে আমার হিংসা হয়।
যেন আমাকে বলে তোর প্রেয়সীর চোখে আমি লিপ্টে আছি, তুই নেই। ঠোঁটে লিপস্টিক দেবে না, ওই লিপস্টিককে আমার হিংসা হয়। যেন আমাকে বলে তোমার ঠোঁট ছুঁয়ে দেওয়ার অধিকার নেই আমার। আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তোমার কিছুতেই আমি নেই, তোমার উপর আমার অধিকার নেই, অথচ তোমাতে বেসামাল আমি, তোমার সব কিছুতেই আমি। অহনীবের প্রতিটি শব্দ অর্থির হৃদয় কাঁপিয়ে দিয়েছে। এ কেমন অনুভূতি অর্থিকে ঘিরে ধরেছে। তার সামনে যেন স্বামী নামক প্রেমিক দাঁড়িয়ে তার মনের কথা প্রকাশ করল। মনে সযত্নে পুষে রাখা অভিযোগগুলো অর্থির দিকে ছুড়ে দিল। হ্যাঁ, প্রেমিকই তো, তাদের মধ্যে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। দূরে গেলে একে অন্যের অপরিচিত হয়ে দিন কাটায়, না ফোন কল না মেসেজ, কোনো কিছুর মাধ্যমে কারো যোগাযোগ হয় না। কিন্তু এই যে ওরা একে অপরের এত কাছে, তবুও অহনীপ নিজের অভিযোগ মিটিয়ে নিচ্ছে না। বিবাহ নামে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও অর্থিকে বাহুবন্ধনে জড়িয়ে নিতে অহনীপ অর্থির অনুমতির অপেক্ষায় থাকে এখনো। এগুলো ভাবতে অর্থির অহনীপের প্রতি সম্মান শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। এই সুপরিশটিকে অর্থির যে কত ভালো লাগে তা কাউকে বোঝানোর নয়। তার প্রতি অন্যরকম এক টান অনুভব করে, যেটা নবপ্রেম প্রেম অনুভূতি এনে দিয়েছে এক সময় অর্থিকে। তার কথা ভাবতে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগতো। ভালোও তো বাসে। মনের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসা শুধু এই মানুষটির জন্য তুলে রেখেছিল কোনো এক সময় জানা অজানা কারণে। কখনো ভাবেনি তার ভালোবাসা মানুষটির সাথে সারা জীবনের জন্য বাধা পড়বে সে। সব কিছুর জন্য শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া জানাই আল্লাহকে। আজ আবার সেই অনুভূতি অর্থির দরজায় কড়া নাড়ছে, নতুন উদ্যমে নতুন পথের সূচনায়। অর্থির ভাবনার সুতা ছিল শীতল পরশে। অহনীপ খুব যত্নে অর্থির ললাটে আলতো করে অধর ছোঁয়ালো। অর্থি কেঁপে উঠল। ভালোবাসার মানুষটির থেকে পাওয়া প্রথম পরশ। লজ্জায় লাল হয়ে গেছে মেয়েটা, আজ লজ্জা পেয়ে মরবে হয়তো। অহনীপ নিচু হয়ে অর্থির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে জ্বালাতন কম করো, না হলে তোমাকে তুলে আনবো বাবার বাড়ি থেকে, তারপর বোঝাবো অনিফ খানকে জ্বালাতন করার ফল কি হয়। সাবধানে বাসায় যাবে, আর নিজের খেয়াল রাখবেন বিবি সাহেবা। বলে কানের লতিতে আদর দিয়ে চলে গেল অহনীপ। অহনীপ বের হয়ে যেতেই অর্থি দ্রুত রুমটা লক করে বিছানায় গিয়ে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন সে হাঁপানি রোগী। অহনীপের এতক্ষণের কাণ্ডে অর্থির লজ্জায় মরি মরি অবস্থা। অর্থির রুমে খাটের উপরে বসে একটা বই নিয়ে ঘাটাঘাটি করছে। সে পড়ছে না, কিন্তু তার মাথায় অন্য কিছু ঘুরছে। অর্থি ফোনটা হাতে নিয়ে দেখল 11:28 বাজে। অর্থি একবার নীলির দিকে তাকালো। নীলি ঘুমে আচ্ছন্ন হয়ে কিছু একটা বিড়বিড় করছে। অর্থি একটু ঝুঁকে শোনার চেষ্টা করলো। অস্পষ্টভাবে উগান্ডা ছাড়া আর কিছু শুনতে পেল না। ঘুমের মধ্যেও মেয়েটা বর্ণকে নিয়ে স্বপ্ন দেখছে, এটা ভেবে অর্থি মুচকি হাসি দিল। তারপর দরজাটা চাপিয়ে অনেকের রুমে গেল। খান ম্যানশন থেকে আহসান বাড়িতে এসেছে 15 দিন হলো। সেদিন রাতেই অর্থিরা সপরিবারে এসে পড়েছে। অবশ্য রীতা খান সহ সবাই ওদের থাকতে জোর করেছে, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে সপরিবার এভাবে থাকাটা ভালো দেখায় না, তাই তারা থাকেনি। অর্থি অনেকের রুমে গিয়ে দেখলো অনেক শুয়ে টিভিতে খেলা দেখছে। অর্থি রিমোট নিয়ে চ্যানেল পাল্টে অনেকের পাশে বসে পড়ল। অনেক চঞ্চল কণ্ঠে বলল, এটা কি হলো? বল, দে রিমোট দে। এক খুদা, আমার খেলা শুরু হয়েছে, তাড়াতাড়ি দে। অর্থি বসা থেকে দাঁড়িয়ে রিমোট ঘোরাতে ঘোরাতে বলল, না, আমি মুভি দেখব। তো দেখ না, কে নিষেধ করেছে? কিন্তু আমার রুমে কেন? ড্রয়িং রুমে যা, না হলে বাবার রুমে গিয়ে দেখ। না, তোমার রুমে দেখব। অনেক করুণ কণ্ঠে বলল, লক্ষ্মী শোনা বোন আমার, প্লিজ রিমোটটা দে। খেলাটা শুরু থেকে শেষ দেখবো বলে আজ অফিস থেকে ছুটি নিয়ে বিকেলে ঘুম পেরেছি, যাতে রাতে ঘুম না আসে। এমন করে না বোন আমার। অর্থি কষ্ট পাওয়ার ভান করে বলল, ওকে, দিতে পারি, একটা শর্তে। তোর সব শর্ত মঞ্জুর, তাও রিমোট দে। আহ, এত তাড়া কেন? আগে শুনবে তো। হ্যাঁ, তাড়াতাড়ি বল। আইসক্রিম খাবো। হ্যাঁ তো খা না।
বাসারটা না বাইরে গিয়ে দোকান থেকে কিনে হাঁটতে হাঁটতে খাবো। তো যা কি অনেক লাফ দিয়ে উঠে বসলো। এখন এত রাতে বাইরে গিয়ে আইসক্রিম খাবি? তোর মাথা ঠিক আছে বোন? না না, কি বলছি, তোর শরীর ঠিক আছে? দেখি এদিকে আয় তো, দেখি জ্বর জ্বর এসেছে নাকি। বলে অর্থির কপালে হাত ছোঁয়াতে যাবে, অর্থি চোখ মুখ কুঁচকে পেছনে সরে বলল, ভাইয়া একদম চালাকি করবে না। আমি জানি এখন কপাল ছুঁয়ে বলবে জ্বর এসেছে, আর জ্বরে ছুতো দিয়ে আইসক্রিম খাওয়াবে না। আমি অনিপুকে ডেকে আনছি, তুমি তাড়াতাড়ি এসো। বলে অর্থি অনিমার রুমের দিকে গেল। অর্থি জানে অনিমা এখনো জেগে আছে, কারণ পরীক্ষার জন্য রাত জেগে পড়তে হয় তাকে। সেজন্য আগে অনিককে বাগে এনে অনিমাকে ডাকতে যাচ্ছে। অনেক রুম থেকে বাইরে এসে দেখে অর্থি অনিমাকে টেনে বের করছে, আর অনিমা বারবার বলছে, কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় আমাকে, আমার অনেক পড়া আছে। অর্থি অনিমার মুখ চেপে ধরে বলল, অনিপু চুপ চুপ, আস্তে কথা বলো, বড় বাবা উঠে পড়লে সব বাতিল হবে। অনিমা মুখ থেকে হাত সরিয়ে বলল, কি বাতিল হবে? আইসক্রিম খেতে যাব, ভাইয়া নিয়ে যাবে। এত রাতে আইসক্রিম খেতে যাবি তো? অনিমা কিছু একটা ভেবে থেমে গেল। তখন অনিক বলল, তোদের টানা হিসেবে শেষ হলো, এখন যাবি? আমার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি, এমন করো কেন? তো কেমন করব? তোমাদের মতো বোন থাকলে আমার শত্রু লাগবে না। তখন অর্থি অনিমার একসাথে রাগী কণ্ঠে বলল, ভাইয়া। ওকে ওকে, ভুল হয়েছে আমার বোনেরা, এখন চলুন যাওয়া যাক। অর্থি অনিমা খুশি হয়ে আগে আগে হাঁটা ধরল। পেছনে অনেক তৃপ্তির হাসি হাসে সেও বোনদের দিকে পা বাড়ালো। অর্থির এমন চঞ্চলতা 5 বছর চাপা পড়েছিল। আগে প্রায় অর্থি সময় অসময়ে বায়না ধরতো আইসক্রিম খাবে, কখনো ফুচকা খাবে বলে। একদিন রাত 1টায় অনেককে ঘুম থেকে টেনে উঠিয়ে ফুচকা খাওয়ার বায়না ধরেছিল। অনেক এত রাতে যাবে না বলে সে কি কান্না। তবে ও একা ছিল না, সাথে নীলি, নিশি আর অনিমাও ছিল, আর ওদের লিডার ছিল অর্থি। অনেক পড়েছিল বিপদে। এত রাতে ফুচকা পাওয়া অসম্ভব। কি করবে ভেবে না পেয়ে সেও বোনদের সাথে কান্না করতে বসে যায়। ওদের কান্না শুনে সবাই জেগে যায়। ছেলে মেয়েদের এভাবে কান্না করতে দেখে বড়রা শকড হয়। তারপর সিদ্ধান্ত নিল বাসায় ফুচকা বানিয়ে খাবে, আর বানাবে অনেক। অজ্ঞাত অনেককে বোনদের আবদার রাখতে সেই রাতে ফুচকা বানাতে হয়েছে। রাতে কারো আর ঘুম হয়নি, সবাই ফুচকা পার্টি করেছে, ফ্যামিলি ফুচকা পার্টি। তারপর অর্থির সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিজেকে গুটিয়ে নিল, সাথে এইসব আবদারও বন্ধ হয়ে গেল। অনেক, অনিমা, নিশি, নীলি কতবার চেষ্টা করেছিল রাতে আগের মতো সবাই লুকিয়ে আইসক্রিম খেতে যাবে, কিন্তু অর্থি নারাজ ছিল বলে কেউ আর যায়নি। আজ এতদিন পরে বোনটাকে আগের রূপে দেখে অনেকের খুশি আর ধরে না। তাই তো ইচ্ছা করে বোনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার লোভটাও সামলাতে পারল না। অনিমাও ঠিক ওই কারণেই অর্থিকে আর না বলেনি। অর্থিরা ফেরার সময় নীলির জন্য আইসক্রিম এনেছে। নীলির আইসক্রিমটা ফ্রিজে রেখে রুমে গেল ঘুমাতে। বিছানায় শুতেই ফোন বেজে উঠল। অর্থি ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। এত রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় অর্থি প্রথমে ধরল না। পরপর 2বার ফোন বেজে অফ হয়ে গেল। 3বারের আবার ফোন আসতেই অর্থি ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বলা ব্যক্তির কথাগুলো শুনে অর্থি থমকে গেল। শিলা বেগমের মুখে বিশ্বজয়ের হাসি। সে অহনিবের বিয়ের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, সেই সাথে দাবার নতুন চালও সাজিয়ে নিয়েছে। শিলা বেগমের ছোট বোন শেলি বেগম আবেগপ্রবণ মানুষ। তাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করতেই গড়গড় করে সব বলে দিয়েছে। শিলা বেগম জানতেন শেলি বেগম ছাড়া কেউ সত্যিটা বলবে না, তাই সময় নষ্ট না করে সঠিক জায়গায় তীর লাগিয়েছে। নীলি বড় একটি গাছের নিচে বসে আছে, তার অবস্থান মূলত ভার্সিটিতে, অর্থি ক্লাসে। নীলি অর্থির উপর রেগে আছে, রাতে ওকে রেখে আইসক্রিম খেতে গিয়েছে বলে। অর্থি ওর জন্য আনা আইসক্রিমটা দিয়ে অনেক বুঝিয়েও কাজ হয়নি। রেগে মেগে ভার্সিটিতেও আসবে না বলে দিয়েছিল, কিন্তু জোর জবরদস্তি করে নীলিকে এনেছে অর্থি।
তবে সে ক্লাস করবে না বলে গাল ফুলিয়ে বসে আছে গাছের নিচে একটা বেঞ্চে। তখন ওখানে আগমন ঘটে জিহাদের। হাই বিউটিফুল লেডি, কি খবর? নীলি জিহাদকে দেখে ভ্রু কুচকে নিল। এই বাদরটা পিছনে লেগে থাকে, ব্যাটার উদ্দেশ্য নীলির ভালো লাগে না, তবু সম্মানের খাতিরে কথা বলতে হয়। নীলি টেনে টেনে বলল, জি আগে অনেক ভালো খবর। জিহাদের কথার ধরন দেখে হেসে বলল, তাহলে মুখ ফুলিয়ে রেখেছো কেন? আমার মুখ যেমন ইচ্ছে তেমন করে রাখবো, আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তোমার পাশে বসতে পারি? নীলি একটু ভেবে বলল, বসুন। জিহাদ বসতে বসতে বলল, তো তুমি একা কেন? তোমার সাথেরটা কই? কে? মেহেজাবিন। ও ক্লাস করছে। তুমি করছো না? নীলি ভ্রু যুগল আরো কুচকে বলল, আমি ক্লাস করলে কি এখানে বসে থাকতাম? ও তাও ঠিক, তবে একটা কথা, তুমি ভ্রু কুচকালে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে। মেয়েদের সাথে ফ্ল্যাট করছি, সে ক্লাস না করে? আচমকা তৃতীয় ব্যক্তির কথায় নীলি জিহাদ দুজনেই পাশে তাকিয়ে দেখে বর্ণ দাঁড়িয়ে আছে, চোখ মুখে গম্ভীর্যর ছাপ। সরু দৃষ্টি ফেলে আছে সামনে বসা দু ব্যক্তির উপর। নীলি বর্ণের এমন গম্ভীর মুখ প্রথম দেখছে, তাই মন বলছে এই বর্ণ সম্পূর্ণ আলাদা ব্যক্তি। জিহাদ হাসি মুখে বলল, মন বিউটিফুল মেয়ের সাথে ফ্লার্ট করতে পারলে তো আমার জীবন ধন্য হয়ে যেত, কিন্তু এ তো আমার কপালে নেই। মজা করছেন? আরে না না, মজা করব কেন, সত্যি বলছি। নীলি কিছু বলবে তার আগে বর্ণ বলল, নীলিমা, আপনি ক্লাসে না গিয়ে এখানে কেন? নীলি এবার চরম অবাক হলো। বর্ণ এই প্রথম নীলির নাম ধরে ডাকলো, তাও পুরো নাম যেটা ও প্রায় ভুলতে বসেছে। সবথেকে বড় কথা, আপনি বলে সম্বোধন করছে। অবাক চোখে বর্ণর দিকে তাকিয়ে আছে। তার সামনে যেন বর্ণ না, অন্য এক ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে। গম্ভীর্য মুখ, চোখে ক্রোধ, কিন্তু কিসের ক্রোধ বা রাগ? পলক্ষীনভাবে বর্ণকে দেখে যাচ্ছে। কথা বলছেন না কেন? ক্লাস করতে ভালো লাগছিল না, তাই এখানে বসে আছি। ক্লাস করতে ভালো লাগে না? তাহলে ভার্সিটিতে আসেন কেন? নীলি বর্ণের হঠাৎ এমন রাগের কারণ বুঝতে পারছে না, কিন্তু বর্ণের কথায় রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই এখানে কি করছিস? তোকে বলতে এসেছে। আমাকে? কি? তোকে। নাদিম তোকে ডাকছে। ও শিট, আমি ভুলেই গিয়েছিলাম। নাদিমের কাছে আমার অ্যাসাইনমেন্ট নোট রয়েছে, সেটা জমা দিতে হবে। সময় তো নাই। হাত ঘড়ির দিকে তাকিয়ে, কি করি এখন? এখনো জমা নিচ্ছে, গিয়ে জমা দে। ওকে ওকে। হেই বিউটিফুল, ভালো থাকো, আজ আসি, বাই। বর্ণ, বাই। নীলি বিরক্ত চোখে তাকিয়ে আছে। জিহাদকে তার মোটেও পছন্দ না। জিহাদ যেতে বর্ণ বলল, জিহাদের থেকে দূরে থাকবে। কেন? উত্তরটা তুমি ভালো করেই জানো, শুধু শুধু আমাকে জিজ্ঞেস করে নিজেকে অবুঝ প্রমাণ করতে চাও কেন? নীলি চুপ করে গেল, কারণ উত্তরটা জানে। তার পরেও বর্ণর কাছে জানতে চেয়েছে। কেন জানতে চাইলো সে তা জানে না। নীলি কথা ঘোরানোর জন্য বলল, আপনার সমস্যা কি? একবার আপনি বলছেন, আবার তুমি বলছেন। আমার সমস্যা নিয়ে তোমার না ভাবলেও চলবে। এখন এখান থেকে সোজা ক্লাসে যাবে তুমি। আমি আপনার কথা শুনবো কেন? তুমি যাবে নাকি তোমার আব্বুকে কল করে বলবো তার মেয়ে ভার্সিটিতে এসে ক্লাস না করে বাইরে ছেলেদের সাথে আড্ডা দেয়? নীলির চোখ বড় বড় হয়ে গেল। কত বড় হারামজাদা এই লোক, আমাকে ব্ল্যাকমেল করছে, বাবার ভয় দেখাচ্ছে। কিন্তু সত্যি সত্যি যদি বলে দেয়, আল্লাহ না, তাহলে আবার নীলি তুই শেষ। আজিম আহমেদ একবার এগুলো শুনলে না, তোরা লেখাপড়া করতে হবে না, স্বামীর বাড়ি গিয়ে চুলায় লাকড়ি ঠেলতে হবে। না না না। এগুলো ভেবে উঠে দাঁড়ালো নীলি, তারপর বলল, আপনি না বললেও এখন আমি ক্লাসেই যেতাম। মুখ ভেঙচি কেটে চলে গেল নীলি। বর্ণ নীলির যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসি দিল। ওদের ঠিক কিছুটা দূরে সিফাত বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। তার বিরক্তির কারণ, বেশ কিছুক্ষণ ধরে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ আসছে। সিফাত নাম্বারটায় কল দিলে ধরে না, উল্টো মেসেজ করে বলে, মাই কিং, প্লিজ কল দিও না, পাশে আম্মু আছে, জানতে পারলে আমাকে জোতা পেটা করবে।
সিফাত এবার প্রচণ্ড বিরক্ত হয়, মায়ের ভয়ে কল ধরছে না। এদিকে একটা ছেলেকে রীতিমতো হেনস্থা করছে, রেগে মেগে নাম্বারটা ব্লক লিস্টে রেখেছে, তাতেও কাজ হয়নি। আবার নতুন অন্য নাম্বার থেকে একই মেসেজ আসছে। অবশ্য মেসেজ বললে ভুল হবে, কারণ বিভিন্ন গানের কলি লিখে পাঠাচ্ছে সিফাতকে। সিফাত বিরক্ত হয়ে এই নাম্বারটা ব্লক লিস্টে ফেলাতে যাবে, তখন আবার মেসেজ আসলো। সে ইনবক্সে ঢুকে দেখে, ও আমার রসিয়া বন্ধুরে, আগে কেন তোমায় আমি দেখা পেলাম না।